হ্যালো বন্ধুরা, আশা করবো তোমরা সবাই প্রত্যেকে খুব ভালো আছো এবং আমাদের এই ক্লাসগুলো খুব মন দিয়ে ফলো করছো। তো আমরা প্র্যাকটিস সেট 9 এসে উপস্থিত হয়েছি। প্রিভিয়াস ইয়ারের কমপ্লিট সলভ তোমাদের আমি করাবো বলেছি তোমাদের এক্সামের আগে। তো চলো আজকে প্র্যাকটিস সেট 9-এর প্রথম অঙ্কে চলে ডাইরেক্ট একদম। আচ্ছা, তোমরা আশা করবো এখনও অবধি যারা জয়েন করোনি তারা অবশ্যই জয়েন করে নেবে তোমার টেলিগ্রাম চ্যানেল, আরবি ম্যাথস গুরুকুলের টেলিগ্রাম চ্যানেল। সেখানে তোমরা মক এবং রেগুলার বেসিসে তোমরা জিকে প্র্যাকটিস করতে পারবে এবং আরও অনেক কিছু পেয়ে যাবে। তো চলো চলে আসি প্রথম অঙ্ক কী বলা হয়েছে। দেখো 140 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য বলা হয়েছে 35 সেন্টিমিটার স্কোয়ার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী করে পাওয়া যায় না লেন্থ আর ব্রেথের গুণ করে, দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী করা যায় না বাহুর স্কোয়ার। তাই তো বলা হয়েছে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ বর্গক্ষেত্রের বাহুর তুলনায় যথাক্রমে 50% বেশি এবং 10% কম। তার মানে যদি বর্গক্ষেত্রের বাহুর একটি বাহুর দৈর্ঘ্য 10 ইউনিট ধরে নিই বা 10 একক ধরে নিই, তাহলে খুব অনায়াসেই আমি বলতে পারি যে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য হবে এর 50% বেশি। আর 10-এর 50% মানে কি 10-এর অর্ধেক, 50% মানে কি অর্ধেক। তার মানে 10-এর সঙ্গে 5 যোগ হবে, তার মানে আলটিমেট 15 হয়ে যাবে, 15 ইউনিট হয়ে যাবে কি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। আর প্রস্থ কত হবে না 10% কম। আর 10-এর 10% মানে কত 1, তাহলে 10 থেকে কত কম 1 কম, তার মানে 9। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থ পেয়ে গেলাম। তাহলে এদের গুণ করলে আমি কী পেয়ে যাবো, এদের এরিয়া বা ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রের এরিয়া কত হলো না এরিয়া হয়ে গেল আমার 15 × 9 দ্যাট ইজ 135। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 ইউনিট ধরেছি, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, এরিয়া কত হবে না 10-এর স্কোয়ার দাদা, তার মানে কত 100। তার মানে এখানে দেখতে পাচ্ছি এরিয়া 100, এখানে দেখতে পাচ্ছি 135। তাহলে এদের ডিফারেন্স কত না 35 স্কোয়ার ইউনিট। আর 35 স্কোয়ার ইউনিটই অঙ্কে বলা হয়েছে কত 35 সেন্টিমিটার স্কোয়ার। তার মানে এখানে যাহা ধরেছি আমি তাহাই পেয়েছি। তার মানে আমার 15 এবং এই যে 9 ধরেছিলাম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ যেটা এসছিল সেটাই অ্যাকচুয়ালি দৈর্ঘ্য প্রস্থ। তার মানে 15 সেন্টিমিটার হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং 9 সেন্টিমিটার হচ্ছে আয়তক্ষেত্রের প্রস্থ। তার মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত না 135 সেন্টিমিটার স্কোয়ার। ইজ ইট ক্লিয়ার? বলবে জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন, একজন মানুষ গড়ে 24 কিমি পার ঘন্টা গতিতে উপরে ওঠে এবং 30 কিমি পার ঘন্টা গতিতে নিচে নামে। উভয় ক্ষেত্রের দূরত্ব একই হলে পুরো যাত্রাপথের গড় গতিবেগ কত? তাহলে আমি যখনই তোমাদের দেখবে যে উভয় ক্ষেত্রের দূরত্ব একই, যখন ডিস্টেন্স সমান হয়ে যাবে তখন গড় গতিবেগ আমি পাবো কী করে না ডাইরেক্ট ফর্মুলা 2xy/x+y, যেখানে x হচ্ছে একটি সেম ডিস্টেন্স যাওয়ার জন্য যত বেগ আর y হচ্ছে আসার জন্য যত বেগ, তাদের একটির ভ্যালু। তার মানে এক্সের ভ্যালু আমি বলতে পারি 24 আর ওয়াইয়ের ভ্যালু আমি বলতে পারি কত 30। ইজ নট ইট? বলবো একদম ঠিক। তার মানে এখানে আনসার কী হবে 2 × 24 × 30 বাই 24 + 30 করলে কত হবে 54। কাটাকুটি যাবে একদম, দেখতে পাচ্ছি 3কে দিয়ে যাচ্ছে 3 × 10 = 30, এখানে হচ্ছে 9কে 3কে দিয়ে যাচ্ছে 3 × 18 = 54, আর কাটাকুটি যাচ্ছে একদম 6 × 3 = 18, 6 × 4 = 24। তার মানে 440, 80/3, আর 80/3 মানে কত হচ্ছে 26 × 3 = 78, 26.6। তাই তো? এটা একদম মিলবে না, পৌনপণিক আসবে। তো 26.666 চলতে থাকবে। আমি অ্যাপ্রক্স বলতে পারি 26.6 কিলোমিটার পার ঘন্টা হচ্ছে আমার কি যাত্রাপথের গড় গতিবেগ। নেক্সট প্রশ্ন দেখো 142 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, একটি দলে 75টি মেয়ের গড় ওজন বলা হয়েছে 47 কেজি। খুব ভালো কথা। পরে জানা যায় যে একটি মেয়ের ওজন লেখা হয় 45 কেজি, যার প্রকৃত ওজন 25 কেজি। তাহলে প্রকৃত ওজন 25, আমি লিখেছি 45, তাহলে কত বেশি লিখেছি না 45 - 25, তার মানে কত কেজি না 20 কেজি আমি বেশি লিখে ফেলেছি। তাহলে এই যে 20 কেজি বেশি লিখেছি তার জন্য 47 কেজি আমার কী হয়ে গেছে না গড় ওজন হয়ে গেছে। তাহলে অ্যাকচুয়ালি 47-এর থেকে কম হবে গড় ওজন, তার মানে অপশান সি এখানেই এলিমিনেট হয়ে গেল। তাহলে কতটা কম হবে না বলেছি যতটা আমি বেশি লিখেছি তার ভার সবাইকে বহন করতে হবে, তাই তো? সেটাই তো অ্যাকচুয়াল গড়ের আমি মেন ফান্ডা বলেছি। তাহলে ছিল 47, কতটা ভার বহন করতে হবে 20 কেজি, কতজন বহন করবে 75 জনই বহন করবে, তার মানে 20/75 হয়ে যাবে। কী হবে না প্রত্যেকের কাছ থেকে ডিডাক্ট হবে। তাহলে গড় কত হবে অ্যাকচুয়াল গড় না 47 - 20/75, কাটাকুটি যাচ্ছে 5 × 4 = 20, 5 × 15 = 75। দেখো 4/15 করলে কত হয়, 4/15 করলে অ্যাকচুয়ালি হবে তোমার দশমিক এখানে বসলো 40, মানে 15 × 2 = 30, 10, 15 × 6 = 90, আবার 15 × 6 = 90, মানে 0.26666 এরকম একটা নাম্বার হবে। তাহলে 47 - 0.2, এখানে একটা 6 বসালে দশমিক 2 দশমিক স্থানে যদি ভ্যালু নিই তাহলে কী বলবো 0.27 বলবো, একদম ঠিক। তাহলে 47 থেকে 0.27 বিয়োগ করলে কত হবে 46.73। অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার, অ্যাপ্রক্স আনসার বেরোবে, ডাইরেক্ট আনসার। এই দশমিকের পর 2 অঙ্ক স্থান অবধি বলেই দিয়েছে।
নেক্সট প্রশ্ন 143, 550 জন পুরুষের একটি ত্রাণ শিবিরে 28 দিনের জন্য খাবার মজুদ ছিল। খুব ভালো কথা। তাহলে যখনই এই প্রশ্ন থাকবে আমি বলে রাখবো যে M1 ইন্টু D1 ইজ ইকুয়াল টু M2 ইন্টু D2, এটাই হচ্ছে মেন ফান্ডা। M1 ইন্টু D1 করলে কী হয়, টোটাল ওয়ার্ক হয়। তাহলে বোথ সাইডে আমি ওয়ার্ককে কী করেছি, ইকুয়াল করেছি। আর এখানে কী আছে না, খাবার, টোটাল খাবার যখনই করেছি থাকবে, টোটাল কোনো কিছু যখনই থাকবে সেটাই হচ্ছে ওয়ার্ক। তাই টোটাল খাবারটা এখানে হচ্ছে ওয়ার্ক। তাহলে 550 জন আমার টোটাল যাত্রী ছিল, আর তার সঙ্গে 28 দিনের খাবার ছিল। তাহলে এদের গুণফল M1 ইন্টু D1 করলে কি টোটাল খাবার হবে। আর সেই টোটাল খাবারই খাবে কারা, যদি ওই ত্রাণ শিবিরে আরও 150 জন যোগ দেয়। তাহলে 150 জন যোগ দিলে এখন কতজন হলো টোটাল, 550 তো ছিলই প্লাস 150, তার মানে কত হলো না, 700 জন। হ্যাঁ কি না বলবো, একদম ঠিক। তাহলে এই 700 জন মিলে কতদিনের খাবারটা খাবে, এটাই হচ্ছে আমার কারেক্ট আনসার। তাহলে জিজ্ঞাসা চিহ্নের ভ্যালু কী হবে না, 550 ইন্টু 28 বাই 700, ইটস নট ইট বলবো, একদম ঠিক। শূন্য এখানে ক্যান্সেল হয়ে গেলো, 7 10 70, এখানে হচ্ছে 7 4 28, 55 4 কত, 220, 220 বাই 10 করলে কত হয়, 22। তাহলে 22 দিন ওই খাবারটা চলবে 700 জনের। ওকে গাইস। 144 নম্বর অঙ্ক কী বলা যায় দেখো, বলেছে একটি তাঁতযন্ত্র প্রতি সেকেন্ডে 0.128 মিটার কাপড় বোনে। তাহলে 25 মিটার কাপড় বুনতে তাঁতযন্ত্রটির কত সেকেন্ড সময় লাগবে। তাহলে খুব সহজেই প্রশ্নের সমাধান করতে পারি। আমরা বাচ্চাবেলা ঐকিক নিয়ম শিখেছিলাম যে 0.128 মিটার কাপড় বুনতে সময় লাগে 1 সেকেন্ড, প্রতি সেকেন্ড মানে 1 সেকেন্ড। তাহলে 1 মিটার বুনতে কাপড় লাগে কত, 1/0.128। তাহলে 25 মিটার বুনতে কত সময় লাগবে না, ইন্টু 25, তাই তো। তাহলে আমি এখন বড় হয়ে গেছি, আমি ডাইরেক্ট বলবো যে টোটাল ওয়ার্ক বাই প্রতি সেকেন্ডে কতটা করছে। তাহলে 25/0.128, এটাই হচ্ছে কারেক্ট আনসার। এবার প্রবলেমটা হয়ে গেছে এখানে ক্যালকুলেশনে। এবার এই ধরনের ক্যালকুলেশন কী করে করবো, দেখো এখানে অ্যাপ্রক্স আনসার বেরোবে, ডাইরেক্ট আনসার বেরোবে না। তুমি খুব সহজে করতে পারো। তুমি বলবে এখানে তো আপনি বলবেন এরকম যে দশমিকটা উঠে গেলে ওপরে আপনি লিখতে পারেন যে 25 ইন্টু 1000 বাই 128। এবার এখানেই সমস্যা হয়ে যাবে ক্যালকুলেশন করতে। ওকে, তুমি কী কাজ করবে, যেহেতু আমি অ্যাপ্রক্স নির্ণয় করছি, তুমি ভাববে এটাকে এরকম যে 0.128কে আমি 0.128ই লিখলাম। এবার দেখো আমি লিখতে পারি যে যদি 2 দশমিক স্থান অবধি ভাবি, তাহলে এই 0.128কে যদি 2-এর পরে 8 আছে, তাহলে আমি লিখতে পারি 25/0.13, বলবো একদম ঠিক লিখতে পারি। তাহলে এবার যদি আমি লিখে রাখি যে 25 ইন্টু 100, এই দশমিক তুললে ওপরে কী হবে, 100 দিয়ে গুণ হবে, তাহলে নিচে হয়ে যাবে 13। তাহলে এবার দেখো খুব সহজেই বলতে পারি যে 13-র দুগুণ হয় কত, 26। তার মানে 26-এর থেকে একটু কম। তাহলে দুগুণের থেকে একটু কম হবে, তার মানে অবভিয়াসলি 200-র থেকে কী হবে, জাস্ট একটু কম আনসার হবে। আর সেই জাস্ট একটু কম হচ্ছে 195, এটা দেখেই বলা যায়। ঠিক আছে, তাও যদি স্যাটিসফ্যাকশান না আসে তাহলে তুমি বলবো একবার করে দেখো। তাহলে দেখো 13 কতবার যাচ্ছে, দুবার তো পুরোপুরি যাচ্ছে না, তাহলে একবার যাচ্ছে, পড়ে থাকছে কত, 12। তাহলে এখান থেকে একটা শূন্য ধার নিলে কত হচ্ছে, 120। আর 13-9 কত, 117। তাহলে বোঝাই গেল যে অলরেডি এখানে কত চলে এলো, 19। তার মানে 190 দশমিক সামথিং, মানে 190-এর বেশি হবে, 200-র কম হবে। তাহলে 190 থেকে 200-র মধ্যে 195 আছে আনসার। তাহলে 195 হবে আনসার। ডাইরেক্ট একদম শর্ট মেথড, এর থেকে সহজভাবে এই ধরনের সলিউশন করা সম্ভব নয়। আমি কখনোই অ্যাপ্রক্সিমেশন মেথডে একদম ক্লিয়ার আনসার পাবো না, এক্স্যাক্ট আনসার পাবো না। আমাকে এরমভাবেই কিন্তু এই ধরনের প্রশ্নের সমাধান করতে হবে। নেক্সট প্রশ্নে চলে যাই। দুটি প্রার্থীর মধ্যে নির্বাচনে 75% ভোটাররা তাদের ভোট দিয়েছেন। খুব ভালো কথা। আর ভোটের অঙ্কে সবসময় মনে রাখবো আমি যে নেগেটিভ কথাকে সরিয়ে পজিটিভ কথা নিয়ে ভাববো। আমি অনেকবার বলেছি, এবং সেটার মানে কি, দেখো দুটো প্রার্থীর মধ্যে নির্বাচন হচ্ছে, এবং নির্বাচনে যারা টোটাল ভোটার, যাদের কাছে ভোটার কার্ড আছে, সেই ভোটারদের মধ্যে 75% লোক ভোট দিতে এসছে, বাকিরা আসেনি। তাহলে আমি ধরে নিই যে টোটাল ভোটার হচ্ছে 100x। তোমরা এক্স ধরতে অভ্যস্ত, তাই আমি 100x ধরে আগে বুঝিয়ে দিচ্ছি। 100x টোটাল, তার মধ্যে 75% এসছে ভোট দিতে। তাহলে কতজন ভোট দিয়েছে, তুমি 100-এর ওপর যে কোনো পার্সেন্টেজ হলে কী হয়, সেইটাই ডাইরেক্ট ভ্যালু হয়। তার মানে কি 100x ইন্টু 75% মাইনাস 75/100। দেখো 100 ক্যান্সেল আউট হয়ে যাবে, পড়ে থাকবে 75x। তাহলে আমি ডাইরেক্ট বলতে পারি, দাদা এখানে যেহেতু আমি 100x ধরে নিয়েছি, তাহলে আমি ডাইরেক্ট বলতে পারি যে 75% মানে হচ্ছে 75x জন ভোট দিয়েছে। তাহলে এই 75x জন যে ভোট দিল, এদের মধ্যে বললো যে 2%, 0 মানে কি 2%, এখানে 0টা দেওয়ার কোনো দরকার নেই, তোমাদের কনফিউজ করার জন্য দিয়েছে। এদের মধ্যে 2% ভোট অবৈধ। তাহলে দেখো এখানে নেগেটিভ কথা কি, অবৈধ হচ্ছে একটা নেগেটিভ কথা। তাহলে এর পজিটিভ কথা কী হবে না, এর পজিটিভ কথা হচ্ছে বৈধ। তার মানে অকে কেটে উড়িয়ে দাও। তাহলে 2% যদি অবৈধ হয়,
তাহলে 2% যদি অবৈধ হয় এর মানে হচ্ছে 100-র মধ্যে 2টা হচ্ছে অবৈধ। তাহলে বৈধ কটা? তোমাদের 98টা বৈধ। তার মানে 98% হচ্ছে বৈধ ভোট। কার না? যারা ভোট দিয়েছে তাদের, মানে 75x-এর ওপর 98% হচ্ছে কি বৈধ ভোট। তার মানে এই যে টোটাল ভ্যালুটা আমার বেরোলো এখন, এটা হচ্ছে কি বৈধ ভোট। ওকে, এবার দেখো বললো যে একজন প্রার্থী 9261টি ভোট পেয়েছেন এবং যা মোট বৈধ ভোটের 75%। তাহলে যা বৈধ ভোটের 75%, তাহলে বৈধ ভোট ছিল তো এই পুরো পার্টটা, তাহলে এই পুরো পার্টটার কি 75%, তার মানে ইন্টু 75/100। পার্সেন্টেজকে যদি ফ্র্যাকশনে রূপান্তরিত করি কি না 100 দিয়ে ভাগ অথবা 1/100 দিয়ে গুণ করতে হয়, আর ইজিক্যাল টু হচ্ছে কত না 9261। এটাই তো 9261-এর সঙ্গে সমান বলবে, একদম ঠিক। তাহলে এখান থেকে আমি এক্সের ভ্যালু নির্ণয় করতে পারি। তাহলে এক্সের ভ্যালু কত হবে না 9261, দাদা এই ফ্র্যাকশনগুলো ওপারে গেলে উল্টে যাবে, তার মানে 100/98, 100/75, আর এই 75x-এর কি 75 কী আছে এখানে গুণে আছে, ওপারে গেলে ভাগ হবে, মানে 1/75। এবার দুঃখের বিষয় আমার নির্ণয় করতে হবে কিনা মোট ভোটারের সংখ্যা। তাহলে মোট ভোটারের সংখ্যা কত? আমি 100x ধরেছিলাম মোট ভোটার, তাহলে 100x মোট ভোটার হলে আমি এখানে 100x-এর ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে এদিকে 100 দিয়ে গুণ মানে এদিকেও 100 দিয়ে গুণ, দ্যাটস ইট। এটাই হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। এবার কাটাকুটি করে ফেলো। দেখো দেখতে পাচ্ছি এখানে 25×4 100, 25×3 75, 25×4 100, 25×3 75, 3×3 9, 9 দিয়ে পুরোটা কাটাকুটি যাচ্ছে, 6×2 18, 9, 9 18, তাহলে 9×9 26, তার মানে 26 দুটো সংখ্যা নিচ্ছি মানে একটা শূন্য, 9×2 18, 81, 9 9 81, 1029। এবার এই 98 আর 1029 কাটাকুটি যাবে একদম, দেখো 7 দিয়ে কাটাকুটি যাচ্ছে। আচ্ছা 49 ডাইরেক্ট যাচ্ছে, 49 2 98, 49 এখানে দুবার গেল 98, 49 মানে 21, আর এখানে 2 এখানে একবার গেল 4, 4×2 8, 28, 8 আর 21 করলে 168, আর এই 2 শূন্য ভদ্রলোক এর পাশে জুড়ে দাও, তাহলে 16800। এটাই হচ্ছে টোটাল ভোটার, অপশন বি। ইজ ইট ক্লিয়ার? বলবেন জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্নে চলে যাই। কিছু পরিমাণ মূলধন সরল সুদে 4 বছরে দ্বিগুণ হয়। তাহলে আমি আগেও এই কনসেপ্ট বলেছি, আবার বলছি যে 4 বছরে দ্বিগুণ হয় এর মানে হচ্ছে প্রিন্সিপাল যদি আমার 1 টাকা হয় সেটা হয়ে যাচ্ছে কত 2 টাকা, সেটা হয়ে যাচ্ছে কত 2 টাকা। তাহলে এই টাকাটা দ্বিগুণ হচ্ছে, এই দ্বিগুণ হওয়ার মানে হচ্ছে এখানে অ্যামাউন্ট পাচ্ছি 2, এটা মাথায় রাখবো। এই 2টা কিন্তু সিম্পল ইন্টারেস্ট নয়, এই 2টা হচ্ছে অ্যামাউন্ট, আর অ্যামাউন্টের মধ্যে কী লুকিয়ে থাকে না প্রিন্সিপাল প্লাস এসআই। তাহলে এবার বলো প্রিন্সিপাল তো 1 পেয়েছি, তাহলে 2 হচ্ছে অ্যামাউন্ট, তাহলে এসআই কত? তুমি বলো এসআই তাহলে 1 টাকা, তাহলে আলটিমেট আমি 1 টাকা প্রিন্সিপাল থেকে 1 টাকাই ইন্টারেস্ট পাচ্ছি, মানে 100% আমি ইন্টারেস্ট পাচ্ছি। ইজ ইট ক্লিয়ার? বলবে জলের মতো পরিষ্কার। তাহলে কত বছরে তার সুদে আসলে 8 গুণ হবে, মানে এই 1 টাকাই আমার অ্যামাউন্ট দেবে কত 8 টাকা। তাহলে এই 8-এর মধ্যে কী লুকিয়ে আছে প্রিন্সিপাল প্লাস এসআই। তাহলে এসআই কত? প্রিন্সিপাল তো জানি আমি 1, তার মানে এসআই হচ্ছে 7। তাহলে আমি দেখতে পাচ্ছি প্রত্যেক বছর আমরা জানি যে সমান পরিমাণ ইন্টারেস্ট পাই সিম্পল ইন্টারেস্টে। এবছর 1 টাকা পেলে পরের বছরও 1 টাকা পাবো, এটা কিন্তু চেঞ্জ হবে না। তাহলে প্রত্যেক বছর যেহেতু সিম্পল ইন্টারেস্ট সেম হয়, তাহলে এই 1 টাকা ইন্টারেস্ট পেতে আমার সময় লাগছে কত 4 বছর। তাহলে 7 টাকা ইন্টারেস্ট পেতে কত সময় লাগবে না 4 × 7, অ্যান্ড দ্যাট ইজ 28 ইয়ার্স। তাহলে এটাই হচ্ছে আমাদের শর্টকাট, বাচ্চাবেলা এটা শিখেছিলাম, বা অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে একদম ডাইরেক্ট বলা হয় যে 4 বছরে দ্বিগুণ হচ্ছে, তাহলে দ্বিগুণ হচ্ছে মানে 2 - 1 হচ্ছে 4 বছরে, 8 গুণ কত হবে, কত বছরে হবে, তাহলে 8 - 1 7 গুণ কত বছরে হবে, তাহলে 7 কত বছরে হবে। তাহলে এটা এই যে গল্পটা, এই গল্পটার অ্যাকচুয়াল মানে হচ্ছে এটা, যেটা তোমাদের জেনে রাখা কিন্তু খুব দরকার, নাহলে কিন্তু ভবিষ্যতে অনেক প্রবলেম হবে। ওকে, নেক্সট প্রশ্ন চলে যাই। একজন ব্যক্তি 9.50 টাকা কেজি দরে 35 কেজি চাল এবং 10.50 টাকা কেজি দরে 30 কেজি চাল কিনেছেন। তিনি 2 প্রকার চাল মিশ্রিত করেছেন। এই অবধি অঙ্কটাকে পড়ো। তাহলে আমাকে বলো তো এই 2 প্রকার চাল মিশ্রিত করার পর প্রতি কেজির দাম কত হবে? এটাই হচ্ছে মেন গল্প, যেটা আমাকে বুঝতে হবে। দেখো 9.50 টাকা কেজি দরে 35 কেজি চাল কিনলো, ঠিক আছে। তাহলে তুমি বলবে যে এই 35 কেজি চালের টোটাল প্রাইস কত? দাদা 35 × 9.50, আর এখানে 30 কেজি চাল কিনলো যার প্রতি কেজির দাম 10.50, তাহলে 30 কেজি টোটাল মূল্য কত? দাদা 30 × 10.50, তাহলে এটা টোটাল ভ্যালু পেয়ে গেলাম। এবার এদের যদি যোগ করে দিই, এদের যদি অ্যাড করে দিই, তাহলে আমি কী পাবো না এখানে 35 কেজি, এখানে 30 কেজি, 65 কেজির ভ্যালু পাবো। তার মানে গল্পটা এরকম দাঁড়াবে যে মিশ্রিত প্রতি কেজি চালের মূল্য হচ্ছে, কস্ট প্রাইস হচ্ছে কত? দাদা 35 × 9.50 প্লাস 30 × 10.50 বাই 35 প্লাস 30 টোটাল, হ্যাঁ কি না?
হ্যাঁ কি না বলবো? একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে 35 প্লাস 30। এবার দেখো 35 30-এর মধ্যে কমন ফ্যাক্টর কী? এদের মধ্যে কমন ফ্যাক্টর হচ্ছে 5। তাহলে আমি যদি ওপরে 5 কমন নিই এখান থেকে, তাহলে নিচেও তো দেখো এখানে কমন ফ্যাক্টর কি 5 আছে, 5 কমন যাচ্ছে। তাহলে 5 কি আলটিমেট তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে 5 ক্যান্সেল আউট হয়ে গেলে আর এদের মধ্যে থেকে এই 35 আর 30-এর মধ্যে 5 কমন নিলে পড়ে থাকে কি? দেখো এখানেও 7 পড়ে থাকে, এখানে 6 পড়ে থাকে। ইটস নট ইট, একদম ঠিক। তাহলে 7 এখানে 6 এখানে। আর এখানেও 5 কমন নিলে এখানেও কত পড়ে থাকছে? না এখানেও একই গল্প পড়ে থাকছে, এখানেও 7 আর এখানেও 6। হ্যাঁ কি না বলবো? একদম ঠিক, এখানেও 7 আর এখানে 6। তাহলে আলটিমেট এই 5 যদি ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে আলটিমেট এই 7-6-এর গল্পই পড়ে আছে। তাহলে আমার এই 5-এর গল্প ভেবে তো আর কোনো লাভ নেই। তার মানে এক্সট্রা আমি যে এখানে 5 কেজি, এখানে 5 কেজির গল্প বেশি ভাবছি, সেটাকে প্রথম থেকেই অমিট করে দাও। তাহলে অঙ্কটা আমার আলটিমেট দাঁড়ালো এরকম। এবার এখানে ক্যালকুলেশনে কিন্তু অনেক মাথা খারাপ হবে। তো ক্যালকুলেশনকে বোঝা কমানোর জন্য খুব ভালো করে বুঝে এবার কী করবো, খুব ভালো করে বুঝবে, একদম ইজিলি একদম প্রশ্নের সলিউশন হবে, কোনো এক্সট্রা প্রেশার নয়। এবার আমরা অ্যাভারেজের কনসেপ্টে চলে যাই। আশা করবো তোমরা অ্যাভারেজ এখন প্রো হয়ে গেছো। 35 কেজি থেকে 30 কেজি থেকে আমি বলছি কমন ফ্যাক্টরকে কেটে বাদ দিয়ে দাও প্রথমেই। এদের মধ্যে কমন ফ্যাক্টরকে 5, তাহলে 5 উড়ে চলে গেলে পড়ে থাকে এখানে 7 কেজি, এখানে 6 কেজি, তাই তো? তাহলে 35 30-এর মধ্যে থেকে যখনই 5 কেটে উড়ে চলে গেল, 7 কেজি 6 কেজিতে চলে এলো। এবার দেখতে পাচ্ছি 7 কেজির প্রতি কেজির দাম হচ্ছে কত? 9.50 টাকা। আর 6 কেজির প্রতি কেজির দাম হচ্ছে 10.50 টাকা। এবার আমাকে এদের দুজনকে যোগ করতে হবে। তাহলে কত পাচ্ছি? 13 কেজি পাচ্ছি। তাহলে এই 13 কেজির প্রত্যেক কেজির মূল্য আমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো এই 7 কেজির প্রতি কেজির মূল্য 9.50, এই বাকি 6 কেজির প্রত্যেক কেজির মূল্য যদি 9.50 করে হতো, যদি 10.50-র জায়গায় 9.50 হতো, তাহলে 7 + 6 এই 13 কেজি মিশ্রণের প্রতি কেজির দাম আমি বলতে পারতাম 9.50, একদম চোখ বন্ধ করে। এখানেও প্রতি কেজির দাম 9.50, এখানেও প্রতি কেজির দাম 9.50, তাহলে 13 কেজিরও প্রতি কেজির দাম হবে, মিশ্রিত চালেরও প্রতি কেজির দাম হবে 9.50। ইজ নট ইট, একদম ঠিক। কিন্তু তা হয়নি। দুঃখের বিষয় এখানে কত হয়েছে? না এখানে প্রত্যেক কেজিতে 1 কেজি 1 টাকা করে বেশি আছে। এখানে 6 কেজির প্রতি কেজির দাম হচ্ছে 10.50, কিন্তু আমি ধরছিলাম 9.50, কিন্তু না, এখানে আলটিমেট দেখছি যে এখানে প্রতি কেজিতে 1 টাকা করে বেশি আছে, 1 টাকা করে বেশি আছে। তাহলে প্রতি কেজিতে 1 টাকা করে বেশি থাকলে 6 কেজিতে টোটাল কত বেশি থাকবে? না ইন্টু 6, তার মানে 6 টাকা বেশি থাকবে। হ্যাঁ কি না বলবো? একদম ঠিক। তাহলে এই 13 কেজির প্রত্যেক কেজির দাম কত হবে? তার মানে 9.50 তো হবেই। দেখো 9.50 এখানেও আছে, এখানেও 9.50 লুকিয়ে আছে, তার মানে 9.50 তো হবেই। প্লাস কী হবে? একটু বেশি হবে। সেটা কতটা বেশি? না এই 6 টাকা বেশি এখানে 6 কেজিতে টোটাল। তাহলে এই 6 টাকাটা কী হবে? আমরা অ্যাভারেজের নিয়ম অনুযায়ী যত টাকা বেশি নিয়ে আসবে তার বোঝা প্রত্যেককে বইতে হবে। তার মানে প্রত্যেককে মানে 13 কেজির প্রত্যেককে বইতে হবে। তার মানে 6/13, দ্যাটস ইট। তাহলে 9.50 প্লাস 6/13 হবে কারেক্ট আনসার, 13 কেজির প্রত্যেক কেজির দাম। এবার দেখো 6/13, যদি এখানে দেখো এখানে অ্যাপ্রক্স আনসার আসবে, এখানেও কিন্তু আমার ডাইরেক্ট আনসার আসবে না। এখানে একটা কথা বলা উচিত ছিল যে দশমিকের পর 2 দশমিক স্থান অবধি আনসার নিতে হবে, সেটা বলা নেই, ঠিক আছে? কারণ 6/13 আমি দেখতে পাচ্ছি যে 6/13 কখনোই একটা সিম্পলিফাইড ভ্যালু দেবে না, একটা সরল সাদাসিধে ভ্যালু দেবে না, ঠিক আছে? একটা জটিল ভ্যালু আসবে, পৌনঃপুনিক আসবে। তার জন্য আমায় কী করতে হবে? আমি একটু আগেই শিখিয়েছি যে 13-র কাছাকাছি নাম্বার নাও যেটা 6 দিয়ে পুরোপুরি কাটে। তাহলে 13-র কাছাকাছি 6-এর গুণিতক হচ্ছে 12, তাহলে যদি 12 লিখে দিই তাহলে সব প্রবলেম সলভ। 6/12 মানে 1/2, আর 1/2 মানে কত? 0.50। 1/2 মানে কত? 0.50। ইজ নট ইকুয়াল, একদম ঠিক। তারপরে 9.50 আর 0.50 মানে 10 টাকা হয়ে গেল প্রতি কেজির দাম। ব্যাস, তাহলে এই মিশ্রণের, এই মিশ্রিত চালের প্রতি কেজির কস্ট প্রাইস আমি পেয়ে গেলাম কত? 10 টাকা। এবার বলেছে কত টাকায় বিক্রি করলে মোটের উপর 35% লাভ হবে। তাহলে আমি জানি যে কস্ট প্রাইস হচ্ছে 10 টাকা, আমাকে কি বলেছে? প্রফিট হতে হবে 35%, আর তাহলে সেলিং প্রাইস কত হবে? না 135%। হ্যাঁ কি না? 35% লাভ হতে গেলে আমাকে সেলিং প্রাইস কত দিতে হবে? 135%। কার? কস্ট প্রাইসের। তাহলে 10 × 135/100 হয়ে যাবে আমার কারেক্ট আনসার। হ্যাঁ কি না? আচ্ছা এখানে এটা এটা পার্সেন্টেজ সাইন হবে। তাহলে 10 × 135% করলে কত হবে? দেখো এখানে একটা শূন্য ক্যান্সেল আউট হলো, তার মানে 13.50 হয়ে যাবে আমার কারেক্ট আনসার, অপশন বি। আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু ইচ অ্যান্ড এভরিওয়ান। তো এই ধরনের প্রশ্নের সমাধান খুব তাড়াতাড়ি করতে গেলে এর থেকে বেস্ট মেথড আর নেই। ওকে, নেক্সট প্রশ্ন দেখো। 148 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? একটি আয়তকার প্লটের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 6:5। তাহলে আয়তকার প্লট মানে আয়তক্ষেত্রই আমার বলা হয়েছে, যার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত বলা হয়েছে, তার মানে লেন্থ আর ব্রেথ এর অনুপাত বলা হয়েছে, তাই তো? কত? 6:5।
তার মানে 6 ইউনিট যদি লেন্থ হয়, ব্রেথ বলবো 5 ইউনিট। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি না 2 ইন্টু এল প্লাস বি, না বলবো একদম 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এবার দেখো 6 আর 5 যদি এল আর ব্রেথের ভ্যালু হয় তাহলে পরিসীমা কত হবে 2 ইন্টু 6 প্লাস 5, তার মানে কত বলবো 2 ইন্টু 11, তার মানে হচ্ছে 22 ইউনিট। এবার বলা হয়েছে যে প্রস্থ দৈর্ঘ্যের তুলনায় 34 মিটার কম, তাহলে 6 আর 5 এর মধ্যে ডিফারেন্স কত? এখানে দেখতে পাচ্ছি যে প্রস্থ দৈর্ঘ্যের তুলনায় 1 ইউনিট কম, তার মানে 1 ইউনিটের ভ্যালু কত না 34 মিটার। তাহলে 22 ইউনিটের ভ্যালু কত হবে না 34 ইন্টু 22 হয়ে যাবে কারেক্ট আনসার। এবার অনেক জায়গায় তুমি দেখবে এটা যে এখানে যেহেতু 22 গুণ আছে, তাহলে দাদা এখানে 22 মানে হচ্ছে 11-র মাল্টিপল বা 11 দিয়ে ভাগ যায়, এরকম একটা নাম্বারই হবে কারেক্ট আনসার। একদম ঠিক। কিন্তু দুঃখের বিষয় দেখো এখানে 11-র ডিভিসিবিলিটি যখনই চেক করবে অনেকগুলো আনসার বেরোবে। দেখো এখানে প্রথম অপশানে দেখছি চেক করি, দেখো 4 8 12, 12 মাইনাস 0 মানে 12, তার মানে এটা 11 দিয়ে ভাগ যায় না, তাহলে এটা আনসার হতে পারে না। কিন্তু দেখো 8 আর 4 কত 12, 12 মাইনাস 1 করলে 11, তাহলে এ তো 11 দিয়ে ভাগ যায়, তাহলে এটা আনসার হতে পারে। 3 আর 4 কত 7, 7 থেকে 7 বিয়োগ করলে 0, তার মানে এটাও আনসার হতে পারে। 7 8-এর সাথে কত 15, 15 থেকে 4 বিয়োগ করলে কত 11, তাহলে এটাও আনসার হতে পারে। তাহলে সমস্যায় পড়ে যাবে। তাহলে সমস্যা এড়ানোর জন্য ডাইরেক্ট আনসার বের করো না, কতক্ষণ সময় লাগবে গুণ করতে, গুণ করা শিখে নাও। দেখো 34 ইন্টু 22, তাহলে 34 ইন্টু 22কে আমি 20 প্লাস 2 লিখতে পারি। 34 ইন্টু 20 করলে কত হয় না এখানে 680, হ্যাঁ কি না? আর 34 ইন্টু 2 হচ্ছে কত 68, দ্যাটস ইট। তাহলে 8 8 আছে 14, 4 6 আর 7, 748, মানে ডি অপশানটি হবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সামগ্রিক নম্বরের 40% পাওয়া প্রয়োজন, মানে 40% পেলেই তুমি পাস। 100 নম্বরের টোটাল 100 নম্বর যদি টোটাল আমার এক্সাম হয় তার মধ্যে 40 পেলেই তুমি পাস করে যাবে। বলেছে 265 নাম্বার পেয়েও সে 55 নম্বরে কম পাওয়ার জন্য অনুত্তীর্ণ হয়েছে। তার মানে যদি সে 265 নাম্বার পায় তাহলে সে 55 নম্বরের জন্য ফেল করে, মানে আর 55 নম্বর বেশি পেলে সে পাস করে যেত। ইটস নট ইট, বলবে একদম ঠিক। তার আলটিমেট এখানে কত হচ্ছে 320 হচ্ছে না, বলবে একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে 320 হচ্ছে পাসিং মার্কস, কত 320 হচ্ছে পাসিং মার্কস। তাহলে আমার বলা হয়েছে উক্ত পরীক্ষার মোট নম্বর কত, তাহলে এই 320 আলটিমেট এখানে 40%-এর সমান, তাই তো বলা ছিল যে 40% পেলেই সে পাস করে। তাহলে 40% হচ্ছে আমার 320-র সঙ্গে সমান, তাহলে 100%-এর ভ্যালু কত, 100%ই হয়ে যাবে কি টোটাল নাম্বার, মানে কত নম্বরের টোটাল পরীক্ষা হয়েছে। 40 থেকে 320 মানে হচ্ছে কত গুণ, 8 গুণ হয়েছে, তাহলে 108 গুণ করলে কত হবে 800 হয়ে যাবে আমার টোটাল মার্কস। অপশান কি সি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, যদি কোনো ভগ্নাংশের লব 200% বৃদ্ধি করা হয়, হর 150% বৃদ্ধি করা হয়, তাহলে নতুন ভগ্নাংশটির 9/35 প্রকৃত ভগ্নাংশটি কত? এই প্রশ্নের মধ্যে অনেক গল্প লুকিয়ে আছে, খুব ভালো করে বুঝবে, প্রশ্ন খুব ইজি। দেখো 200% বৃদ্ধি করা হয়েছে, কোনো একটা জিনিস 200% বৃদ্ধি করা হয়েছে, তার মানে 200%-এর ফ্র্যাকশন ভ্যালু কত ছিল না দাদা, বলবো 200/100, হ্যাঁ কি না? বলবো একদম ঠিক। তার মানে ছিল যে জিনিসটার অ্যাকচুয়াল ভ্যালু 100, সেটা আরও 200 বৃদ্ধি করা হলো। এর মানে তো এটাই, আমি তো এটাই শিখেছি তোমাদের, যে 200% বৃদ্ধি করা হলো, এর মানে হচ্ছে বৃদ্ধি করা হয়েছে, বেড়ে হয়নি, কিন্তু 200% বেড়ে হয়নি, 200% বৃদ্ধি করা হয়েছে। জিনিসটার ভ্যালু ছিল 100, সেটা আরও 200 বৃদ্ধি করা হয়েছে। তাহলে বৃদ্ধি পেয়ে হলো কত দাদা, 100-র সঙ্গে আরও 200 যোগ করলে 300 হয়ে যাবে। তাহলে যে জিনিসটার ভ্যালু ছিল 100 সেটা 300 হয়েছে, তার মানে আমি এক কথায় বলতে পারি 200% বৃদ্ধি করা হয়েছে মানে হচ্ছে আমার জিনিসটা 300% বেড়ে হয়েছে। আর জিনিসটা 300% বেড়ে হয়ে যাওয়া মানে বলা যেতে পারে যে জিনিসটা 3 গুণ হয়েছে, জিনিসটা 3 গুণ হয়েছে। এতগুলো কথা আমি এখানে বলতে পারি। তাহলে ডাইরেক্ট আমি এবার বলতে পারি যে কোনো একটা ভগ্নাংশের লব 200% বৃদ্ধি করা হয়েছে, এর মানে ভগ্নাংশের লব কী হয়েছে 3 গুণ হয়েছে। তাহলে যদি অ্যাকচুয়াল ভগ্নাংশটাকে আমি XY ধরে নিই, তাহলে যার লব হচ্ছে X এবং হর হচ্ছে Y, তাহলে লব বেড়েছে কতটা না, লব বেড়ে 3 গুণ হয়েছে, তার মানে হয়েছে এখন 3x। ইজ নট ইট, বলবো একদম ঠিক। এবার দেখতে পাচ্ছি 150% বৃদ্ধি পেয়েছে কে, হর। তাহলে বলো তো 150কে ডাইরেক্ট আমি কী বলবো, তাহলে 150% বৃদ্ধি পেয়েছে, তার মানে আমি বলবো কি 250% বেড়ে হয়েছে। আর 250% বেড়ে হয়েছে মানে কি 2.5 গুণ হয়েছে, হ্যাঁ কি না? তার মানে এখন হর কত হয়েছে না 2.5y। ইজ নট ইট, বলবো একদম ঠিক। আর এরই ভ্যালু কত বলা হয়েছে না 9/35। তাহলে আমার নির্ণয় করতে হবে প্রকৃত ভগ্নাংশ, মানে x/y এর ভ্যালু, x/y ভ্যালু আমার নির্ণয় করতে হবে। তাহলে বলো আমাকে x/y ভ্যালু কত হবে, সরি গাইস, x/y এর ভ্যালু কত হবে না 9/35 ইন্টু কত 2.5/3, আর পয়েন্ট তুললে নিচে কি একটা শূন্য বসবে, তাহলে 25/30, দ্যাটস ইট। কাটাকুটি হবে, বলবে একদম হবে। এখানে 5, এখানে 6, 5 এখানে 7 35, 6 আর 9, 3 3 9, 3 2 6, তার মানে 3/14 হচ্ছে অ্যাকচুয়াল ভগ্নাংশটা ছিল। অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার। 3/14 হচ্ছে অ্যাকচুয়ালি ভগ্নাংশটার ভ্যালু ছিল। নেক্সট প্রশ্ন,
তিনটে সংখ্যার গড় বলা হয়েছে কত? 80। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যা 3 গুণের থেকে 10 কম। সব থেকে ছোটো সংখ্যাটা কত? তাহলে এই ধরনের প্রশ্ন আমি আগেও বলেছি, আবারও বলছি যে এই ধরনের প্রশ্ন শুরু করতে হয় সবসময় লাস্ট সংখ্যা থেকে, মানে তৃতীয় সংখ্যা থেকে। তাহলে ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার আর থার্ড নাম্বার, এই তো তিনটে নাম্বার। তাহলে ফার্স্ট, সেকেন্ড আর থার্ডের মধ্যে রিলেশন কী বলেছে? তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম হচ্ছে দ্বিতীয় সংখ্যা। তাহলে তৃতীয় সংখ্যা আমি ধরে নিই এটা হচ্ছে এক্স, তাহলে বলবো দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে কি না এর 3 গুণ মানে 3x, এর থেকে 10 কম। ইজ নট ইট বলবো, একদম ঠিক। এবার দেখো বলা হয়েছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের অপেক্ষা 10 কম। তাহলে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ করব, তাহলে 3x - 10কে দ্বিগুণ করলে 2 × 3x - 10। মাইন্ড ক্যালকুলেশন করলে কি বলবো যে আমি আবার কেন লিখছি এটা, তাহলে ডাইরেক্ট বলে দিই একে দুগুণ করলে কত হবে? 2 × 3 = 6, 6x আর -10। ইজ নট ইট, সরি -20। এবার দেখো বলেছে এর থেকে কত বেশি? 10 বেশি, দ্বিগুণের থেকে 10 বেশি। তাহলে 10 বেশি মানে +10, বলবো তো একদম ঠিক। তাহলে -20 আর +10, তার মানে আলটিমেট কী হয়ে গেল? -10ই হলো, ঠিক আছে? তার মানে 6x - 10 হয়ে গেল ফার্স্ট নাম্বারটি। তাহলে তিনটে নাম্বার পেয়ে গেলাম। এবার কি বলেছে না তিনটে সংখ্যার গড় 80। তিনটে সংখ্যার গড় আমি কী করে নির্ণয় করবো? গড় নির্ণয় করতে পারবো এখান থেকে, দেখি। তাহলে তিনটে সংখ্যার গড় কত হবে? এদের যোগ করে 3 দিয়ে ভাগ, তাহলে যোগ করলে কত হচ্ছে? 6x + 3x 9x প্লাস x মানে 10x, আর এখানে কত দেখতে পাচ্ছি? -10 মানে -20। তাহলে 10x - 20, ইজ নট ইট? 10x - 20 তো, বলবো তো একদম ঠিক। আর এর গড় মানে কি? 3। তার মানে 10x - 20/3 = বলা হয়েছে কত? 80। তাহলে এখান থেকে বলতে পারি যে 10x সমান হচ্ছে কত? 3 8 80, 3 কত? 240 + 20 মানে হচ্ছে 260। তার মানে এখান থেকে আমি বলতে পারি যে এক্সের ভ্যালু কত দাদা? 26। ইজ নট ইট, বলবো একদম ঠিক। এই 10টা এপারে গেলে কী হবে? ভাগ হবে, তাহলে শূন্য শূন্য ক্যান্সেল আউট হলে 26 পড়ে থাকবে, একদম ঠিক। তাহলে এক্সের ভ্যালু 26 পেয়ে গেলাম। তাহলে সব থেকে ছোটো নাম্বারটি আমার চেয়েছে, তাহলে থার্ড নাম্বারটির ভ্যালু 26 পেয়ে গেলাম। দেখো এবার বাকি কথা, মানে সেকেন্ড নাম্বার আর ফার্স্ট নাম্বার তোমাকে নির্ণয় করতে আর হবে না। দেখো 26 3 78, 78 - 10 করলে 26 অপেক্ষা বড় হবে। 26 × 6 থেকে 10 কমালে সেটাও 26 অপেক্ষা বড় হবে। তাহলে সব থেকে ছোটো নাম্বারটি হচ্ছে, কোনটা হবে আনসার? 26 হয়ে যাবে কারেক্ট আনসার। অপশন ডি হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। নেক্সট প্রশ্ন, যদি 4% সরল সুদে একটি নির্দিষ্ট সময়ে আসল ও সুদের অনুপাত 5:2 হয়, তবে আসল টাকাটি কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল? তাহলে আমাকে কি বলা হয়েছে? আসল আর সুদের অনুপাত, তার মানে পি আর এসআই, পি আর এসআই এর অনুপাত বলা হয়েছে 5/2। ইজ নট ইট, বলবো একদম ঠিক। তার মানে 5 টাকা আমি ব্যাংকে রেখেছিলাম, সেখান থেকে 2 টাকা সুদ পেয়েছি 4% সুদের হারে। আমাকে টাইম নির্ণয় করতে হবে। আমরা জানি যে এসআই সমান হচ্ছে PRT/100। ইজ নট ইট। এবার ডাইরেক্ট এসআই ভ্যালু এখানে বসিয়ে দাও 2, পি এর ভ্যালু কত? 5। আমি যখনই দেখতে পাচ্ছি রেশিও P/SI 5/2, তাহলে বলতে পারি কি প্রিন্সিপাল যদি 5 হয় তাহলে এসআই হচ্ছে 2। তাহলে এবার দেখো ভ্যালু বসালে কত সহজে আনসার পেয়ে গেলাম। দেখো আর এর ভ্যালু কত বলেছে? 4%। টি এর ভ্যালু কত আমার নির্ণয় করতে হবে? 100। দ্যাটস ইট, হয়ে গেল। তাহলে 5 4 20, 20 এখানে 100 ভাগ করলে কত হয়? 5। তাহলে 5 2 কত? 10। তাহলে টি এর ভ্যালু কত হলো? 10। তাহলে 10 বছরের জন্য আমি টাকাটা বিনিয়োগ করেছিলাম অপশানে। নেক্সট প্রশ্ন, একটি ডেটল ও জলের মিশ্রণে 80% জল আছে। 80% আমার এখানে জল আছে, ডেটল আর জলের মিশ্রণ। ডেটল আছে আর ওয়াটার আছে, এটার মিশ্রণ তৈরি করা হয়েছে এবং যেখানে বলা হয়েছে 80% হচ্ছে ওয়াটার, তাহলে অবভিয়াসলি 20% হচ্ছে ডেটল। ইজ নট ইট, বলবো একদম ঠিক। বলেছে 60 লিটার এই মিশ্রণে কতটা ডেটল মেশালে সেই মিশ্রণে 75% জল থাকবে। আমি কি বলেছি যে কোনটা মেশানো হচ্ছে দেখো, যেটা মেশানো হচ্ছে না সেটা নিয়ে কাজ করো। মেশানো হচ্ছে কি না ডেটল মেশানো হচ্ছে, তাহলে মেশানো হচ্ছে না কে? ওয়াটার। তার মানে ওয়াটার ফিক্সড আছে। তাহলে আমার 60 লিটার ছিল আমার অ্যাকচুয়ালি মিশ্রণটা কত ছিল না 60 লিটার দাদা। তাহলে এই 60 লিটারে ওয়াটার কত না 60-এর 80% ওয়াটার, তাই তো? তাহলে এটা করলে মুখে করা যায়। 60-এর 80% মানে দুটো শূন্য ক্যান্সেল আউট হয়ে যাবে আর পার্সেন্টেজ কী হয়ে যাবে? উড়ে যাবে। তাহলে 6 8 কত? 48, তাই তো? দেখো দুটো শূন্য ক্যান্সেল হয়ে গেলো, এখানে 100 দুটো শূন্য ক্যান্সেল আউট হয়ে গেলো, তার মানে 48 পড়ে রইলো। তাহলে 48 ওয়াটার। তাহলে 48 ওয়াটার থাকলে বাকি থাকে 12 হচ্ছে আমার কি? ডেটল। ডেটল তো আমার
টোটাল তো 60 লিটার, তাহলে 48 যদি ওয়াটার হয় তাহলে 12 কি হবে, ডেটল হবে। এবার কি বলা হয়েছে যে এখন এতে কিছু পরিমাণ ডেটল অ্যাড করা হয়েছে, জানি না কত লিটার ডেটল অ্যাড করা হয়েছে, কিছু লিটার অ্যাড করা হলো এবং অ্যাড করার পরে দেখা গেল এখন যে মিশ্রণটা হলো সেই মিশ্রণে 75% জল আছে, কিন্তু জলের পরিমাণ তো সেম আছে 48 লিটার, তার মানে 48 লিটার এখন 75%-এর ভ্যালু হয়ে গেছে। তাহলে 75% যদি 48 লিটার হয় তাহলে অবভিয়াসলি 75% ওয়াটার থাকলে ডেটল আছে 25%, হ্যাঁ কি না, বলবো একদম ঠিক। তাহলে 75% 40 লিটার হলে 25%-এর ভ্যালু কত হবে দাদা? 75 থেকে 25 হয়েছে মানে 3 ভাগ হয়েছে, তাহলে 48কে 3 ভাগ করে দিন, তার মানে 16 লিটার। তাহলে আগে 12 লিটার ডেটল ছিল, এখন 16 লিটার ডেটল হলো, তাহলে কত লিটার ডেটল অ্যাড করা হয়েছে দাদা? 4 লিটার। দ্যাটস ইট, অপশান এ হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। নেক্সট প্রশ্ন, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক ব্যক্তি দেখে যে একটি এক্সপ্রেস ট্রেন তাকে 15 সেকেন্ড অতিক্রম করে, যদি এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ 60 কিমি/ঘন্টা হয় তবে ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে আমি জানি খুব সহজেই আনসার পাওয়া যায় কি না, সবসময় ট্রেনটির দৈর্ঘ্য কত হবে না, ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে ট্রেন যখন কোনো একটা নেগলিজেবল লেন্থের বস্তুকে অতিক্রম করবে। আর ট্রেন এখানে একজন ব্যক্তিকে অতিক্রম করছে যার কোনো লেন্থ নেই, তার মানে ট্রেনটির দৈর্ঘ্য যা হবে, ডিস্টেন্স যতটা সে কভার করবে সেটাই তার লেন্থ। কতটা ডিস্টেন্স কভার করবে না, সবসময় স্পিড ইন্টু টাইম, তার স্পিড কত বলা হয়েছে 60 কিমি/ঘন্টা, কিন্তু এখানে কিলোমিটার/ঘন্টা যেখানে সেকেন্ড আছে, আর মিটারে আনসার চেয়েছে, তাহলে কিলোমিটার/ঘন্টাকে মিটার/সেকেন্ডে করে নাও, কী করবো না 5-18 দিয়ে গুণ করবো, হ্যাঁ কি না, বুঝলো একদম ঠিক। আর সেকেন্ড কত 15, দ্যাটস ইট। তাহলে কত দিকে ক্যাটাগরি আছে, 6-3 18, 6-10 এখানে, 3-5 15, তার মানে কত 250 মিটার, গল্প শেষ। অপশান এ হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। নেক্সট প্রশ্ন, আচ্ছা দেখে তো মনে হচ্ছে আবার একটা বেশ দারুণ প্রশ্ন। 155 এখানে সরলীকরণ করতে হবে। আচ্ছা দেখি তাহলে, এখানে মধ্যেখানে গুণ চিহ্ন আছে, ওকে। দেখো √20, তাহলে √20কে আমি কী লিখতে পারি দাদা? √20 এর মানে হচ্ছে আমি লিখতে পারি রুটের মধ্যে 5 × 4, আর 4-এর বর্গমূল করা যায়, 5-এর করা যায় না, 4-এর বর্গমূল করলে কত হয় 2 হয়, তার মানে আলটিমেট এই 2 বাইরে বেরিয়ে আসবে, তার মানে 2√5 হয়ে যাবে এর ভ্যালু, তার মানে এই √20কে আমি লিখতে পারি 2√5, একদম ঠিক। দাদা 11√1125, তাহলে 1125 কী দিয়ে ভাগ যাবে না, দেখতে পাচ্ছি আমি এখানে 5 দিয়ে ভাগ যাচ্ছে, 5 দিয়ে ভাগ করলে কত হয় না, 5 দিয়ে ভাগ করলে আমি দেখতে পাচ্ছি 5 দিয়ে ভাগ করলে দেখতে পাচ্ছি 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5×5 = 25, 225। অর্থাৎ 225-এর বর্গমূল করা যায়, 15 স্কোয়ার 225, তার মানে কি 225-এর বর্গমূল করলে 15 পাবো, তার মানে 5-এর তো বর্গমূল করা যায় না, মানে 15√5, ভ্যালু কত বেরোলো 15√5, তার মানে এর ভ্যালু পেয়ে গেলাম কত 15√5, 15√5। আর 567 এটা কি দিয়ে ভাগ যাচ্ছে, 7 দিয়ে কাটাকুটি যাচ্ছে, তাহলে 7-8 56, 7-1 7, মানে হচ্ছে √567কে আমি লিখতে পারি রুটের মধ্যে 7 × 81, 81-র বর্গমূল করলে 9, তাহলে 9√7, তাহলে এর ভ্যালু কত বেরোলো 9√7। তাহলে দেখো এটা যোগ ছিল, এখানে মাইনাস ছিল, তাহলে দেখো 2√5 15√5 মানে হলো কত 17√5 মাইনাস 9√7, আর একে করণীয়রসন করা যাচ্ছে না। এবার দেখো এই পার্টটাতে কী পাবো, √500, তাহলে √500কে লিখতে পারি √5 × 100, আর 100 বর্গমূল করলে কত 10, তার মানে 10√5, ইজ নট ইট। 245 কে লিখতে পারি 245 5 যদি বের করে নিই তাহলে পড়ে থাকে 5 × কত 49 না, বলবো একদম ঠিক, তাই তো। তাহলে 5 × 49 মানে হচ্ছে 14-এর বর্গমূল করলে 7, মানে 7√5, তার মানে এখান থেকে পেলাম 7√5, আর 7√5 আর 10√5 যোগ হয়ে কত হলো না 17√5, আর তার সঙ্গে কী পড়ে আছে প্লাস 9√7, তাহলে দেখো 17√5 এখানেও আছে, এখানেও আছে, 9√7 এখানেও আছে, 9√7 এখানেও আছে, শুধু মধ্যেখানে এখানে মাইনাস, এখানে প্লাস, তার মানে আলটিমেট আমি যদি 17√5কে এ ভাবি আর 9√7কে বি ভাবি, তার মানে a - b × a + b আছে। বাচ্চাবেলায় শিখেছিলাম এ দুজনকে গুণ করলে একটা ফর্মুলা তৈরি হয়, সেটা হচ্ছে a² - b², ইজ নট ইট, বলবো একদম ঠিক। তাহলে a² - b² হবে আমার কারেক্ট আনসার। তাহলে 17√5 হোল স্কোয়ার, এ কি 17√5 হোল স্কোয়ার মাইনাস 9√7 হোল স্কোয়ার, তাহলে আলটিমেট 17² মানে কত হচ্ছে, এখানে কাটাকুটি গুণ করে আমার লাভ নেই, আলটিমেট আমি দেখি বুঝতে পারছি যে আমি এখান থেকে খুব সহজেই ইউনিট ডিজিট দিয়ে গল্প বেরিয়ে যাবে, কারণ কি প্রত্যেকটা আনসারে ইউনিট ডিজিট আলাদা, এখানে 2, 5, 7 আর 8 গুণ করার কোনো প্রয়োজন নেই। দেখো √5 এর হোল স্কোয়ার করলে 5, 17 স্কোয়ার করলে কত পাবো, 17 স্কোয়ার করলে আমি ইউনিট কত পাবো 9 পাবো, 17 স্কোয়ার কত করলে কত হয় 289 হয়, তাহলে 9 × 5 প্রথম থেকে পাবো 9 × 5, আর এখানে কত পাচ্ছি 9 স্কোয়ার করলে 81, আর এখানে 7, মানে এখানে হচ্ছে 7, তার মানে আলটিমেট এখানে 9 × 5 করলে কত হবে 5 হবে না, খুব ভালো করে বুঝবে।
আলটিমেট প্রথম এই পার্টটা থেকে 17√5 হোল স্কোয়ার করলে কত পাবো? 17 স্কোয়ার করলে 289, আর √5 হোল স্কোয়ার করলে 5, তাহলে 5 নয় কত? 45, তার মানে এর ইউনিট ডিজিট কত হবে? 5ই হবে, তাহলে 5 পেলাম। আর এখানে কত পাচ্ছি? 9√7, 9 হোল স্কোয়ার করলে 81, √7 হোল স্কোয়ার করলে 7, তাহলে 7 × 1 করলে এখানে কত পাচ্ছি? 7, তাহলে 5 থেকে 7 বিয়োগ করলে কত হয়? -2 হয়, আর -2 মানে অলওয়েজ ভাববো 10 - 2, আর 10 - 2 হচ্ছে 8। যখনই কোনো একটা সংখ্যার ইউনিট ডিজিট -2 থাকবে তার মানে অ্যাকচুয়াল ইউনিট ডিজিট হচ্ছে 10 - 2। ওকে, তাহলে 10 - 2 মানে হচ্ছে কত? 8 হয়ে যাবে। এই পুরো গুণফলের ইউনিট ডিজিট একমাত্র 8 আছে অপশান ডিতে, অপশান ডি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত ভগ্নাংশ অনুপাতে চতুর্থ ভগ্নাংশটি কত হবে? তার মানে এখানে আলটিমেট কথা বলতে চেয়েছে যে এখানে 4টে সংখ্যা কিসে আছে না, 4টে সংখ্যা প্রপোর্শনে আছে বা সমানুপাত তৈরি করেছে। তার মানে 1-এর 3-এর সঙ্গে 1-এর 6-এর যা অনুপাত, 1-এর 9-এর সঙ্গে এই জিজ্ঞাসা চিহ্নর তাই অনুপাত। তার মানে এ হচ্ছে চতুর্থ সমানুপাতি। আর চতুর্থ সমানুপাতি নির্ণয় করার ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে সেকেন্ড ইন্টু থার্ড, সেকেন্ড সমানুপাতি ইন্টু থার্ড সমানুপাতি বাই ফার্স্ট সমানুপাতি, ডাইরেক্ট আনসার। তাহলে জিজ্ঞাসা চিহ্নের ভ্যালু হচ্ছে এটা। তাহলে এবার দেখো নিচে 3 ছিল, এই ভদ্রলোক ওপরে চলে যাবে, তার মানে 3/6 × 9 ইজ নট ইট, বলবে একদম ঠিক, কাটাকুটি যাচ্ছে। তার মানে হচ্ছে 1-এর 18 আনসার হবে। 1-এর 18 কোথায় আছে? অপশানে। ইজ ইট ক্লিয়ার? বলবে জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন, একটি সমবায় সংস্থায় 45 জন ব্যক্তি 12 দিনে 10,000টি ইলেকট্রিক বাল্ব প্রস্তুত করতে পারে। খুব ভালো কথা। সংস্থাটি 9 দিনে 10,000টি বাল্ব তৈরি করার বরাত পায়। আরও অতিরিক্ত কতজন লোক তাদের নিয়োগ করতে হবে নির্দিষ্ট সময়ে কাজটি সম্পন্ন করতে? ওকে, তাহলে সবসময় মনে রাখবো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে একটাই ফর্মুলা, M1D1/W1 = M2 × D2/W2, এর বাইরে কিছু নেই। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই W1 আর W2 বোথ আর সেম, কারণ এখানেও ছিল 10,000টি ইলেকট্রিক বাল্ব আর এখানেও 10,000টি ইলেকট্রিক বাল্ব। তার মানে W1 W2 যদি সেম, তার মানে এর কোনো কাজই নেই। তার মানে আলটিমেট M1 × D1 = M2 × D2, এটাই হচ্ছে আমার এখানে ফর্মুলা। তাহলে M1 এর ভ্যালু কত না? 45 জন ব্যক্তি ছিল, বলেছে 12 দিনে কাজটা শেষ করতে পারে। M2 বলেছে আমি জানি না, 9 দিনে কাজটা শেষ করতে হবে। তাহলে 9 × 5 = 45, তার মানে আলটিমেট M2 এর ভ্যালু হচ্ছে কত? 60। তার মানে 60 জন লোক লাগবে 9 দিনে ওই কাজটি মানে 10,000টি বাল্ব তৈরি করার জন্য। ছিল 45 জন ব্যক্তি, চাই 60 জন। কতজন অতিরিক্ত চাই দাদা? 60 - 45, তার মানে কত না 15 জন অতিরিক্ত চাই। এটাই হচ্ছে আমার কারেক্ট আনসার, অপশান ডি। তাহলে মনে রাখবো যে কতজন লোক লাগবে চেয়েছে না কতজন অতিরিক্ত চাইছে। ঠিক আছে, অতিরিক্ত বললে 60 - 45, আর অতিরিক্ত না চাইলে যদি কতজন লোক লাগবে তাহলে 60, দুটোই কিন্তু অপশানে আছে। এই 60 বেরিয়ে গেল, আনসারের একদম 60 মেরে দিয়ে বেরিয়ে গেলাম, গোল পাখি দিয়ে চলে এলাম, কিন্তু বিশাল বড় মিস্টেক হয়ে যাবে। তো এই দিকগুলো খুব ভালো করে চোখ চেয়ে দেখবে। 158, এই দুটো স্টেশনের মধ্যে পৌঁছানোর সময় 20% হ্রাস করতে হয়, তবে একটি ট্রেনের গতিবেগ কত শতাংশ বৃদ্ধি করতে হবে? 20% যদি আমার কি করতে হয়, সময় কম করতে হয়, তাহলে গতিবেগ কতটা বৃদ্ধি করতে হবে? সবসময় মনে রাখবে 20% হ্রাস হলে কোনো একটা জিনিসকে একই ভ্যালু রাখতে গেলে অপর দিকে আমাকে সবসময় 25% বাড়াতে হয়। এটা হচ্ছে সারা জীবন সত্য। কোনো একটা জিনিস 20% কমলো, আমার একটা বললো, এরা এই সেম প্রশ্নের টাইপ আর একটা হয় যে একটা ফ্যামিলির মধ্যে চিনি ইউজ করা হচ্ছে বা আলু ইউজ করছে বা কোনো একটা সামগ্রী ইউজ করা হচ্ছে, এটার দাম 20% কমেছে, তাহলে তার ব্যবহার কতটা বাড়ালে আমার খরচ একই থাকবে? ঠিক আছে, সেম একই গল্প। তাহলে 20% যখন একটা জিনিস হ্রাস করবে, তার মানে অপোজিটে আমাকে ব্যালেন্স করতে গেলে 25% আমাকে কি করতে হবে না ব্যবহার বাড়াতে হবে অথবা দাম বাড়াতে হবে। ওকে, তাহলে এখানে 25%ই হবে আমার কারেক্ট আনসার, অপশান এ হবে কারেক্ট আনসার। এবার কী করে হলো খুব ভালো করে বুঝবে, একদম কোনো ফর্মুলা কিচ্ছু লাগবে না, খুব ভালো করে বুঝবে। এই পার্সেন্টেজ টু ফ্র্যাকশন হচ্ছে আমার কাছে ব্রহ্মাস্ত্র। ওকে, দেখো আমায় বলা হয়েছে পৌঁছানোর সময় 20% হ্রাস করা হয়েছে, তার মানে আমি যদি 20%-এর ফ্র্যাকশন ভ্যালু বলি, বলে দাও 1/5। তার মানে যদি আগে টাইম লাগতো 5 ইউনিট, এখন সেটা 1 ইউনিট টাইম কমেছে, তার মানে আমার লাগছে কত? 4 ইউনিট টাইম না? বলবো দাদা একদম ঠিক। তার মানে আগে 5 ইউনিট টাইম লাগলে এখন 4 ইউনিট টাইম লাগছে, এটা বর্তমান টাইম T1। ঠিক আছে, তাহলে আমার বলেছে যে ডিস্টেন্স সেম আছে, ডিস্টেন্স কিন্তু আমার সেমই আছে। আমি ডিস্টেন্স কি ধরলাম না, ধরলাম ডিস্টেন্স হচ্ছে আমার 4 আর 5-এর এলসিএম। সবসময় ডিস্টেন্স এদের এলসিএম ধরবে। এদের এলসিএম কত দাদা? 20। তাহলে 20 আমি ধরলাম, 20 ইউনিট হচ্ছে ডিস্টেন্স।
তাহলে 20 ইউনিট ডিস্টেন্স হলে আচ্ছা বলো তো যখন 5 টাইম লাগছিল তখন স্পিড কত ছিল দাদা 20/5, তার মানে 4 স্পিড ছিল, এটা ছিল স্পিড 1। আচ্ছা এখানে T1 T2 দাও, ওরা বুঝতে সুবিধা হবে। তাহলে স্পিড 1 কত ছিল না 20 ডিস্টেন্স ছিল, 5 টাইম লাগছিল, তাহলে আমার স্পিড কত না সবসময় ডিস্টেন্স বাই টাইম, তাহলে 20/5 4 লাগছিল আমার কি টাইম, সরি 4 ছিল আমার স্পিড। তাহলে এখন স্পিড কত হয়েছে দাদা 20 ইউনিট ডিস্টেন্সই যাচ্ছি, টাইম লাগছে আমার 4, তাহলে স্পিড কত 5, তাহলে এটা হচ্ছে আমার S2। ঠিক আছে, তাহলে আমার নির্ণয় করতে হবে কি স্পিড কতটা বৃদ্ধি পেয়েছে, তাহলে স্পিড ছিল 4 হয়েছে 5, কত বৃদ্ধি পেলো 1 বৃদ্ধি পেলো। সবসময় বৃদ্ধি কার ওপর হয় ইনিশিয়ালের ওপর, তার মানে 1/4 বৃদ্ধি পেয়েছে। আর 1/4কে যদি ভগ্নাংশে করতে হয় আমি কি পার্সেন্টেজে করতে হলে কী করবো ইন্টু 100, তাহলে 1/4 ইন্টু 100 কত 25%। তো এর থেকে সহজে এই জিনিসকে বোঝা আর কোনোভাবেই সম্ভব নয়। অনেক রকম ফর্মুলা আছে, R/100 আর R/100 সব কিচ্ছু লাগে না, বেকার ফালতু জিনিস। এসব মনে রাখলে মাথায় একটা এক্সট্রা জায়গা অকুপাই করে রাখা। ওকে, চলো নেক্সট প্রশ্ন। কোনো টাকা সরল সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়, যদি সেই একই পরিমাণ টাকা 1% বেশি সুদে বিনিয়োগ করা হয় তাহলে 5,100 টাকা বেশি পাওয়া যায়, আসল টাকা কত হবে? ওকে, তাহলে দেখো 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়েছে সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ মানে কি সিম্পল ইন্টারেস্ট, বলেছে সেই একই পরিমাণ টাকা 1% বেশি সুদে বিনিয়োগ করা হয়। তার মানে ধরো আগে R% সুদে বিনিয়োগ করা হয়েছিল স্টেট ব্যাঙ্কে, SBI এ। ঠিক আছে, আমি দেখলাম যে ব্যাটা এখানে অ্যাক্সিস ব্যাঙ্ক সে কী করছে আরও 1% বেশি ইন্টারেস্ট দিচ্ছে, মানে R+1% ইন্টারেস্ট দিচ্ছে, এবং তার জন্য 5100 টাকা বেশি পাওয়া যাচ্ছে 3 বছরে। আচ্ছা সবসময় আমরা জানি যে সিম্পল ইন্টারেস্টে প্রত্যেক বছর সমান ইন্টারেস্ট পাওয়া যায়, তাহলে SBI আর অ্যাক্সিসের মধ্যে 1%-এর ডিফারেন্স আছে, মানে 100 টাকা যদি এখানেও বিনিয়োগ করি আর 100 যদি এখানেও বিনিয়োগ করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি 1 টাকা বেশি পাচ্ছি 1 বছরে। তাহলে 1 টাকা যদি 1 বছরে বেশি পাই তাহলে 3 বছরে 3 টাকা বেশি পাবো না? বলবো দা একদম ঠিক। আর এই 3 টাকারই ভ্যালু কত বলা হয়েছে 5100 টাকা, ইজ নট ইট? বলবো দা একদম ঠিক। তো নির্ণয় করতে হবে আসল টাকা কত। আসল টাকা কত বিনিয়োগ করেছিলাম 100 না, তাহলে 3-এর ভ্যালু যদি 5100 হয় তাহলে 100-এর ভ্যালু কত, এখানে কত গুণ আছে না 1, 17 দিনে 51, 1700 গুণ, তাহলে 1700 ইন্টু 100 মানে হচ্ছে 17440। আচ্ছা 17440 কোথায় অপশানে? বোঝা গেল? সুন্দর বোঝা গেছে, এতে কোনো অসুবিধাই নেই। নেক্সট প্রশ্ন 160, যদি একটি রাস্তা 3/10 45 হয় তাহলে রাস্তার 2/5 দৈর্ঘ্য কত? তাহলে এর থেকে সোজা প্রশ্ন হয় না। 3/10 45 মানে 1 অংশ কত হবে না 45 ইন্টু 10/3, তাহলে এটা হচ্ছে পুরো রাস্তা, তার 2/5 মানে ইন্টু 2/5, গল্প শেষ। ওকে, তাহলে 5 2 10, 3 15 45, তাহলে 15 4 কত 60। অপশান এ হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। তাহলে 140 থেকে 160 অবধি 20টি প্রশ্নের সলিউশন করে দিলাম। নেক্সট দিন আরও 20টি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। আর এই সমস্ত PDF প্রত্যেকটা ক্লাস ওয়াইজ আমি তোমাদের ডিভাইড করে দিয়েছি। একদম অপশান প্রত্যেকটা কোশ্চেনের পাশে আনসার লেখা আছে, এবং তার সঙ্গে একটা ক্লাসে যতগুলো অঙ্ক হয় সবকটা গ্রুপ করে দেওয়া আছে, এবং তার ডাইরেক্ট লিঙ্কও দিয়ে দেওয়া আছে। যদি তোমরা না খুঁজে পাও ইউটিউবের মধ্যে, যদিও আমি এখানে আলাদা করে আমি প্লেলিস্ট করে রেখেছি, তাও তোমরা PDF-এ গিয়ে যখনই দেখবে PDF-এ আমি অঙ্কটা পারছি না, PDF-এর ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করবে, একদম ডাইরেক্ট তোমরা পৌঁছে যাবে সেই ক্লাসের সেইখানে। ওকে, চলো টাটা, নেক্সট দিন আবার দেখা হবে। আর অবশ্যই এই কথাটা বলার কিছু না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ার যদি চাও করে দেবে। ওকে, টাটা।